আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত লম্বা চওড়া একটা মেয়েকে তুই চোখে দেখিসনি? মাহিম অবাক হয়ে বলল, আমার কি দোষ? এই মেয়ে কোথা থেকে উড়ে আসলো কে জানে। আমি তো ভাই আপন মনে হেঁটে যাচ্ছিলাম। তোর শ্বশুর বাড়ি এটা, আপন মনে হাঁটছিস? দেখ, আমার সাথে তেজ দেখাবি না। এই মেয়েকে জিজ্ঞাসা কর কার দোষ। যেভাবে এসেছে, ভাগ্যিস আমার স্বাস্থ্য ভালো, তা না হলে এই মেয়ের মতো আমিও উড়ে যেতাম। সাব্বির এবার রিমির দিকে তাকালো। এই সময় তো থানায় থাকার কথা, শাড়ি চাটি পরে শপিং মলে কেন? রিমি অবশ্য অত কিছু ভাবার অবস্থা নেই। সে চোখ মুখ কুঁচকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে। সে কিছু বলবে তখনই কনস্টেবল মিথিলা আসলো। সে রিমির চেয়ে বয়সে এবং কাজে দু জায়গাতেই সিনিয়র। তাকে এই অবস্থায় দেখে প্রায় হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে রিমি? রিমিকে অবশ্য কিছু বলার সুযোগও দিল না। সাব্বির রিমিকে ধরে রেখেছে, তাই ভাবলো হয়তো সাহায্য করছে, কিন্তু মাহিমের দিকে তাকিয়ে ধমকে বলল, কি করেছিস ওর সাথে? হ্যারাসমেন্ট? একা মেয়ে দেখেছিস? অমনি হাতের সুরসুরি শুরু হয়ে গেছে। থানায় চল বেটা, সুরসুরি বের করছি। পুলিশকে খোঁচানো এত বড় সাহস! মাহিমের মুখ কাতলা মাছের মতো হাঁ হয়ে গেল। বলে কি এই মহিলা? আর এই পিচ্ছি মেয়ে পুলিশ নাকি? আল্লাহ গো, সে তো শেষ। বিনা দোষে ব্যান্ড বাজাতে পুলিশের চেয়ে আর কে পারে? তার দুঃখের কথা এখন আর কে বিশ্বাস করবে? সে অসহায়ের মতো সাব্বিরের দিকে তাকালো, যেন সব আশা ভরসা এখন সাব্বির। সাব্বির কিছু বলতে যাবে তখন রিমি কোকাতে কোকাতে বলল, ওনার দোষ নেই ম্যাডাম, আমি খেয়াল করিনি ওই লোকটাকে দেখে। সাথে সাথে রিমির মনে পড়লো, আরে লোকটার খবর কি? নাকি পালিয়ে গেছে? সে সাথে সাথে জিজ্ঞেস করলো, লোকটার খবর কি ম্যাডাম? মিথিলা হাসলো, হেসে বলল, ঘুঘু তো ফাঁদে আটকা পড়েছে রিমি। স্যার তো তোমার উপর অনেক খুশি। রুমেল গাধাটা নিচে ছিল, ব্যাটা উপরে এসেছে, খেয়ালই করেনি। রিমি কোকানোর মাঝেও একটু হাসলো। যাক, মিশন সাকসেসফুল। স্যাররা আসামিকে নিয়ে গেছেন, আমাদেরও ফিরতে হবে। কিন্তু তোমার অবস্থা তো খারাপ, আর থানায় গিয়ে কাজ নেই। আসো বাসায় পৌঁছে দেই, আমি স্যারের সাথে কথা বলে নেব। আমি যেতে পারবো ম্যাডাম, আপনার কষ্ট করতে হবে না। কষ্ট কিসের? আসো তো। ইস, মাথাটা তো একদম গেছে। ডাক্তারের কাছে যেতে হবে নাকি? বলেই রিমিকে ধরলো। সাব্বির ছেড়ে দিল। চিকন লম্বা একটা হাত, মাংস নেই বললেই চলে, তবুও কেন জানি তার ছাড়তে ইচ্ছে হলো না। একবার ভাবলেও বলে, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু গলার কাছে এসে কথা আটকে রইল। সাধারণ একটা বিষয়, কিসের এত সংকোচ সে বুঝতে পারছে না। তারা এগোতেই মাহিম তড়িঘড়ি করে মোবাইল বাড়িয়ে দিল। ছিটকে পড়ে গিয়েছিল, সে তুলেছে। অবশ্য মোবাইলের 12টা বেজে গেছে। রিমি বড় একটা শ্বাস ফেলে মোবাইল হাতে নিল। সে ভেবেছিল খালামণির বাড়ি তার জন্য কুফা, এখন মনে হচ্ছে পুরো ঢাকা শহর তার জন্য কুফা। দুবার নিচে আছড়ে পড়লো, দুবার মোবাইল। আরও কত কিছু দেখাবে প্রাণের প্রিয় শহর ঢাকা। বলি মোবাইল রাখতে যাবে, তখনই তার মনে পড়লো, আরে তার পার্স কই? সে সাথে সাথেই আশেপাশে তাকালো। কি হয়েছে রিমি? আমার পার্স। সে কি? বলি মাহিমের দিকে মিথিলা আবারও তাকালো, যার অর্থ এই বেটা পার্স কই? মাহিম মুখ আবারও হাঁ হয়ে গেল। আজকে তার দিনই খারাপ। কোন দুঃখে সেই শপিং মলে এসেছিল? সে হাঁ করেই বলল, আল্লাহর কসম ম্যাডাম, ওনার হাতে পার্স ছিল না, শুধু মোবাইলে ছিল। এই সাব্বির তুই বল। সাব্বিরের অবশ্য কিছু বলতে হলো না। রিমি মনে পড়ল সে পার্স কফি হাউসেই রেখে এসেছে। তড়িঘড়িতে পার্সটার কথা মাথায় ছিল না। সে বলতেই মিথিলা মাহিমকে বলল, এ কি, তরমুজ যা, দৌড়ে পার্স নিয়ে আয়। পুলিশের ধাক্কা খেয়েছিস, এবার ঠেলা সামলা। মাহিম চোখ মুখ ফুলিয়ে উপরে গেল। রিমি এতক্ষণে ভালোভাবে সাব্বিরকে খেয়াল করলো। পকেটে হাত পুরে চোখে মুখে বিরক্তি নিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গায়ে কালো শার্ট, হাতা ফোল্ড করা,
এমনিতেই ফর্সা, কালো শাড়ির জন্য আরেক ধাপ বেশি লাগছে। প্রেমিকার সাথে দেখা করতে এসেছে নাকি? সে দীর্ঘশ্বাস ফেলে নিজের দিকে তাকালো। সে শাড়ি পরেছে নাকি শাড়ি তাকে পরেছে বোঝার উপায় নেই। মুখে অবস্থাও নিশ্চয়ই 12টা বেজে গেছে। অবশ্য মেকআপের ধারে কাছেও সে কখনো যায় না। তার সাজ ঠোঁটে হালকা লিপস্টিক পর্যন্তই। সাজে তাকে আরও ভূতের মতো লাগে। তাই এমনিই ভালো। সাথে সাথে সে অবাক হলো। আরে সেই দুজনের কম্পেয়ার কেন করছে? আশ্চর্য। জাহান্নামে যাক এই বাবা, পরিষ্কার কি। তখনই মাহিম আসলো, হাতে তার একটা কাগজ। সে সেই কাগজ রিমির দিকে দাঁড়িয়ে বলল, আপনি নাকি এই লোকের সাথে কফি হাউসে ছিলেন? সে আপনার পার্স নিয়ে গেছে আর এই নাম্বার দিয়ে গেছে, তার সাথে যোগাযোগ করতে বলেছে। রিমি কাগজ নিল। মিথিলা হাসলো। সে হেসে রিমিকে ধরে যেতে যেতে বলল, কি ব্যাপার রিমি, মিশনে এসে লাভেশন? রিমি হাসলো, কিচ্ছু বলো না। সে যেতে যেতে একবার সাব্বিরের দিকে তাকালো। সাব্বির আগের মতোই দাঁড়িয়ে আছে। তবুও তার কেন জানি মনে হলো সাব্বিরের চোয়াল এখন কিছুটা কঠিন হয়ে আছে। কিন্তু কেন কি জানি, তাতে তার কি কাজ? অবশ্য তাদের যাওয়ার পথে কুফা লাগিয়েছে, তাতেও হতে পারে। তবে তার নিজেরও একটু দুঃখ হলো। দূরের হোক, তবুও তো আত্মীয়, এক বাসায় আছে। একবার কি বলা যেত না, আমি পৌঁছে দিই? ঠিক আছে। এই ইয়াসমিন সুলতানা রিমি কিছুই ভুলে না। সবাইকে সবার প্রাপ্য অবশ্যই ফিরিয়ে দেয়। মনে রাখবে সে। আজ আপনি চিনলেন না, আরেকদিন এই রিমি চিনবে না। সারাবেলা রিমি ঘুমিয়ে পার করলো। তার ঘুম ভাঙল সন্ধ্যার পরে। খালামণির ডাকে সে চোখ খুলেই তার খালামণির মুখটা দেখল। স্নিগ্ধ, সুন্দর, কোমল একটা মুখ। দেখলেই যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। রিমিরও গেল। তার মনে হলো এর চেয়ে সুন্দর সন্ধ্যা আর কখনো হতেই পারে না। সে উঠে বসল। এখন ব্যথা না থাকলেও কপাল ফুলে আছে। এমনি 12টা বাজানো চেহারা, তার মধ্যে আবার এই আলু। আয়নার সামনে যেতে তার ভয় লাগছে। আয়শা নিঃশব্দে তার ফোন বাড়িয়ে দিল। আজকে অবশ্য তার চোখ মুখ কুচকে নেই, তবে নির্বিকার। রিমি স্বাভাবিকভাবেই তার ফোন নিল। তার সুন্দর কোমল সন্ধ্যার যে তার চেহারার মতোই এখন 12টা বাজবে ঠিক বুঝল। তার মোবাইল নষ্ট, ঠিক করাতে হবে। তাকে না পেয়েই হয়তো খালামণি করেছে। তা না হলে এই মা মেয়ের ভারত পাকিস্তানের মতো মধুর সম্পর্ক। রিমি ফোন নিতেই আয়শা চলে গেল। সেই চলে যাওয়ার দিকে তাকিয়েই রিমি হ্যালো বলল। হ্যালো বলতেই ওপাশ থেকে বুলেটের গুলির মতো কেউ বলল, ওই চ্যাংড়ি, কোন চ্যাংড়ার সাথে তুই নাকি ধাক্কা খায়া চিৎপটাত হইছ? এখন মাথায় এত বড় আলু নিয়ে ঘুরতাছস? রিমি দীর্ঘশ্বাস ফেলল। নিশ্চয়ই তার খালামণি লাগিয়েছে। এই চাকরি করা তার পছন্দ না। পদে পদে কাটা তো ফেলবেই। আলুর দাম বেশি তো নানু, তাই ভাবলাম নিজে একটু উৎপাদন করতে পারি কিনা দেখি। আমার সাথে বেশি ফেদলা পারবি না, বলে দিলাম রিমিও। উৎপাদন করার জন্য আর জায়গা পাও নাই? চ্যাংড়ার সাথে গেছো, এই জন্যই যাইতে দিতে চাই নাই। বদের হাড্ডি তুই। তোর চাকরির আমি খেতা পড়ি, তুই এক বাড়ি আসবি। রিমি শুনল। তার মধ্যে তেমন পরিবর্তন হলো না, কখনো হয়ও না। সে তার মতো করেই বলল, আমি আর জীবনেও তোমাদের বাড়ি যাচ্ছি না নানু। এখান থেকেই আমি উড়াল দিব, দেখো ফুরুত। তাই প্রেশার একটু কম নাও, এই বয়সে এত লোড কুলাতে পারবে না। রিমির নানু আগুন ঝরা কণ্ঠে বলল, খবরদার রিমি, এখান থেকে গেছস, ঘুরে ফিরে এখানেই আসবি। তোর বিয়া আশিকের সাথেই হইব, এটা আমার শেষ কথা। তোমার শেষ হোক আর শুরুর কথা হোক, কারো কোনো ডিসিশন আমার ঘাড়ে ফেলার চেষ্টা করবে না, একদম না। এই দিন দেখার জন্যই তোরে খাওয়াইয়া পড়াইয়া বড় করেছিলাম। করছো কেন? আমি বলেছি করার জন্য। রিমি, মেজাজ গরম করবি না। সেটা তোমাদের সময়েই থাকে, বংশগত সমস্যা। তাই নতুন করে আমি আর কি করব। রিমির নানু চেঁচাতে লাগলেন, আমারে বংশ দেখাস? দেখবি তো পাখনা গজাইছে না। তুই কোন জমিদারের বংশের? রিমি আস্তে করে ফোনটা কেটে দিল, দিয়ে হাই তুলল। এক কাপ গরম চা হলে মন্দ হতো না। সে উঠল,
রুম থেকে বের হতেই সে আঁতকে উঠল। মৃদু চিৎকার দিয়ে বলল, আল্লাহ। নিপা হেসে ফেলল, হেসে বলল, পুলিশের চাকরি করি বলে কি ভয়টাই পাবো না নাকি? আর মুখে এগুলো কি? কি আবার ফেস প্যাক? রিমি আরেকটু এগোলো, একটু ঝুঁকে ভালো করে দেখে বলল, ফেস প্যাক নাকি? আমি তো ভাবলাম অন্য কিছু। নানুর কাছে গল্প শুনতাম বাথরুমের টাঙ্কিতে নাকি হাবি জাবি থাকে, মাঝে মাঝে তারা বের হয়, তখন তাদের গা ভর্তি নাকি। আল্লাহ, চুপ চুপ চুপ। কি বলো? হারবালটাই এমন লাগছে। নিপা চোখ মুখ কুঁচকে বলল, ভাগ্যিস তুমি বলেছ, আমি সত্যি সেরকম কিছু ভেবেছিলাম। এমনিতেই তোমাদের বাড়িতে যে অবস্থা থাকা স্বাভাবিক। কত বছরের পুরনো টাঙ্কি কে জানে। বাড়ি পুরনো থাকলেও বাথরুম টাঙ্কি সব নতুন। আগে সব বাইরে ছিল, পরে এগুলো ভিতরে করা হয়েছে, বুঝেছো? বুঝলাম, তবে যাই বলো, দেখতে একেবারে টাটকা সেই রকম। নিপা চোখ মুখ করুণ করলো, তার গা ঘিন ঘিন করছে। ইস, সে আর জীবনেও এটা দেবে না। তখনই সাব্বির তার রুম থেকে বের হলো। নিপা ডানে বামে দেখল না, দিল ভো দৌড়। রিমি যেখানে আটকে উঠেছে, ভাইয়া দেখলেই আছাড় মারবে। সাব্বির নিপাকে দেখল, তবে পেছন থেকে। এভাবে দৌড়ে গেল কেন বুঝতে পারল না। সে রিমির দিকে তাকালো, কপালের সাথে চোখ মুখও ফুলে আছে। ঘুম থেকে উঠে এসেছে বোধহয়। হাত মুখও ধোয়নি এমনি টিনটিন করে ঘুরছে। সে এগিয়ে এলো, স্বাভাবিকভাবেই বলল, নিপা এভাবে দৌড়ে গেল কেন? রিমিও তার চেয়ে স্বাভাবিকভাবে বলল, আমি কি জানি। এখানে তো তুমিই ছিলে। তো তো মানে কি? আমি কি জানি। ইয়ার কি করছো? হ্যাঁ, জানতে পারি কেন? এমনি দুনিয়ায় সবকিছুতে কারণ থাকতে হবে এমন কোনো কথা আছে? আছে, কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না, এমনকি ইয়ার কিও না। কি জানি, আমি মুখ্য সূক্ষ্ম ছোটখাটো মানুষ, এত ভারী ভারী কথার ভারী ভারী অর্থ আমার জানা নেই। আচ্ছা, হ্যাঁ। ভালো, আমি করলে সহ্য করতে পারবে তো? রিমি ভ্রুঁচিয়ে তাকালো, তাকিয়ে বলল, কি? ইয়ার কি? বলেই সাব্বির আর দাঁড়ালো না। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। রিমি তাকে তার যাওয়া দেখল, মুখ পাকিয়ে মনে মনে বলল, ভাব ছাড়া চলতে পারে না এক সেকেন্ড। সে আবার করবে ইয়ার কি। রিমি তার মোবাইল নিয়ে খাটে বসলো। মোবাইল ঠিক হয়েছে, তবে স্ক্রিন ফাটা। মোবাইলটা ঠিক করে দিয়েছে নাদু মামা। একবার ভেবেছিল রুমেল ভাইয়ের কাছে আবার দেবে, পরে ভাবলো থাক, বারবার দেওয়াটা ভালো দেখায় না। তাছাড়া রুমেল ভাইয়ের অতিরিক্ত কনসার্ন তার ভালো লাগছে না। একটা মেয়ের যত অল্প জ্ঞানই থাক, ছেলেদের হাবভাব সহজেই ধরতে পারে। তাই বলেছিল নিপাকে। নিপা আর সে বেরোতে যাবে, তখনই পড়ল নাদু মামার সামনে। সে তো দুজন বেরোতে দেখে এমনভাবে চাইল যেন দুনিয়ার পাপ টাপ করে ফেলেছি। সেই পাপ মোচনের দায়িত্ব ঘাড়ে নিয়ে সে থমকে বলল, বাসার লোকেরা কি মরে গেছে যে নাচতে নাচতে বের হতে হবে? আর আমার দিকে তাকিয়ে কঠিন চোখে বলল, নিজে তো পাকনা লাগিয়েছই, এখন আবার আমার ভাগ্নিরও লাগাইতে চাও? দাও, মোবাইল দাও, দ্বিতীয়বার যেন দেখি না কারণ ছাড়া ঘর থেকে বের হইতে। যাও, ভেতরে যাও। নিপা মুখ ভার করে তাকে টেনে ভেতরে নিয়ে আসলো। এসে বলল, তুমি কিছু মনে করো না, মামা একটু এমনই। রিমি হাসলো। সে ছোট থেকেই বড় হয়েছে ভেসে ভেসে। নিজের ঘর নেই, বাড়ি নেই, এমনকি বাবা মাও নেই। নানা নানুর তার 3 ছেলে আর তাদের বউ বাচ্চা নিয়ে বিশাল সংসার। কে কার দিকে আলাদাভাবে খেয়াল রাখবে? তার জীবন ছিল বাঁধন ছাড়া, শাসন ছাড়া। ইচ্ছে হলে স্কুলে গেছে, না হলে নেই। ইচ্ছে হলে গোসল করেছে, না হলে নেই। ইচ্ছে হলে আনারি হাতে মাথায় সুন্দর দুটো বেনি তুলেছে, না হলে 2-3 দিনেও চলে যেত। আর সে কাকের বাসা নিয়েই সে দিব্যি ঘুরে বেড়াতো। খিদে পেলে বললে খাবার,
না বললে দেখা যেত সারাদিনই না খাওয়া। সেখানে শাসন তার জন্য দুর্লভ বস্তুই। শুধু কি শাসন, একটু ভালোবাসা, একটু স্নেহ, একটা নিজের মানুষ। এই পৃথিবীতে সে একা, একদম একা। এই যে আশেপাশে এত মানুষ, অথচ তার নিজের বলতে কেউ নেই, একটা মানুষও নেই। রিমি বড় একটা শ্বাস ফেলে কাগজটা বের করলো। সবই ঠিক হলো। এবার পার্সটার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া যাক। সে নাম্বার তুলে ডায়াল করলো। রিং বাজতে বাজতে একেবারে শেষ সময় এসে রিসিভ হলো। সে হ্যালো বলার আগে ওই পাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে কেউ বলল, কেমন আছেন রিমি? রিমি অবাক হলো না, নির্বিকারভাবে বলল, যতদূর মনে পড়ে আমি আমার নাম বলিনি মিস্টার। অলিদ আশফাক। হ্যাঁ মিস্টার আশরাফ। অলিদ। রিমি ভ্রু কুচকে চাইল, তবে কিছুই বলল না। বলল, সেই দিন আমি আপনার পার্স দেওয়ার জন্য আপনার পেছনে গিয়েছিলাম। তখনই তো অ্যাক্সিডেন্টটা হলো। ভিড়ের মধ্যে আমিও ছিলাম। তখনই জানতে পারলাম আপনার নাম, কি করেন। বিলিভ মি, ওই মোটু লোকটার মতো আমিও চমকে গিয়েছিলাম। রিমি আগের মতোই বলল, কেন? এত পিচ্ছি একটা মেয়ে। আমি তো ভেবেছিলাম কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে হয়তো দেখা করতে এসেছে। তখন এগিয়ে এসে পার্সটা দিলেই তো ঝামেলা চুকে যেত। হয়তো আমি চাইনি যে চুকে যাক। কেন? আপনার এখনও লাটের টেস্ট করা বাকি রিমি। সেটা কি খুব প্রয়োজন? আমি জানি না, তবে মানুষ নিজের পছন্দের জিনিস কিছু কিছু মানুষকে দেখাতে চায়, তাই হয়তো আমিও চাইছি। রিমি হেঁটে জানালার সামনে দাঁড়ালো। এবার প্রত্যেক রুমে বিশাল বিশাল দুই সাইডে দুটো করে জানালা। তার রুমে একটা ওয়ার্ড্রোবে আটকে গেছে, আরেকটা বেডের পাশে। ইচ্ছে হলেই শুয়ে শুয়ে আকাশ দেখা যায়। সে অবশ্য আকাশের দিকে তাকালো না, সে তাকালো নিচে। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষ দৌড়ে চলছে। আকাশ তাকে কখনো টানে না, টানে মানুষ। আকাশকে তার নিজের মতোই নিঃসঙ্গ মনে হয়। সে মোবাইল কানে রেখেই রাস্তার দিকে তাকিয়ে রইল। তাকিয়েই বলল, কিছু কিছু জিনিস আমার একদম অপছন্দ, তার মধ্যে এই কফিও। অলিদ হাসলো, হেসে বলল, ভালো তো, সবাইকে সব জিনিস পছন্দ করতেও নেই। কিছু কিছু জিনিস অপছন্দের তালিকায় রাখতে হয়। যখন কোনো প্রিয় মানুষ অভিমান করবে, চোখ মুখ কুঁচকে তার জন্য সেই কাজগুলো করে ফেলবেন, দেখবেন অভিমান জিনিসটাই নেই। করতে করতে হয়তো এক সময় দেখবেন সেগুলো আপনার ভালো লাগছে। প্রিয় মানুষকে এভাবেই বদলায় রিমি। রিমি ঠোঁট টিপে হাসলো, হেসে বলল, জোর করে কখনো কোনো জিনিস প্রিয় হয় না মিস্টার অলিদ। সেটাই অভ্যাস, সেটা ইচ্ছে হলেই বদলানো যায়। এজন্যই হয়তো প্রিয় মানুষগুলো চেহারা বারবার বদলায়। বাই দ্য ওয়ে, বলতেই হচ্ছে আপনার ফ্লার্টিং স্কিল খুব ভালো। অলিদ হো হো করে হাসলো, হেসে বলল, আপনার জন্যই হয়তো এতটা ভালো করলাম। তা না হলে এই ভালো খেতাব তো ভালোই, এই সাহসটাই এখন পর্যন্ত করে উঠতে পারিনি। রিমি রেডি হয়ে গেইটের সামনে দাঁড়ালো। এখানে খুব একটা রিক্সা পাওয়া যায় না। হেঁটে একটু সামনে এগুলেই মোড়, সেখানেই দুনিয়ার রিক্সা। তবে তার হাঁটতে ইচ্ছে করলো না, সে দাঁড়িয়েই রইল। যদি ভাগ্য ভালো হয় পেতেও পারে। তখনই সাব্বির বেরোলো, গায়ে টি শার্ট ট্রাউজার। আজ শুক্রবার, ভার্সিটি তো নেই, তো এই বান্দা যাচ্ছে কোথায়? জাহান্নামে যাক, তার কি। রিমি আর তাকালো না। এ যেমন ঘর থেকে বের হলেই তাকে আর চেনে না, সেও চিনবে না। দরকার আছে চেনার? সে আগের মতোই দাঁড়িয়ে রইল। সাব্বিরও নিজের মতোই চলে গেল। রিমির মনটা একটু খারাপ হলো। সে যেখানে দাঁড়ানো, এই লোক মনে হয় দেখেও নি। কিসের তো অহংকার মিস্টার সাব্বির আল মাহমুদ? রূপ, গুণ, নাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের, যে দেখলে সামান্য মিনিমাম কার্টেসিও করা যায় না? তখনই তার সামনে একটা রিক্সা এসে থামলো। রিমি অবাক হয়ে তাকালো। রিক্সাওয়ালা তার 32 পাটি বের করে বলল, আসেন মানে? আপনাকে ডেকেছি আমি?
কোন ভাইজান? কেউ বলল আর অমনি নেচে নেচে চলে আসতে হবে? চেনেন তাকে আপনি? রিক্সাওয়ালা আহাম্মকের মতো তাকালো। কোন ঝামেলা আবার পড়লো সে? রিমি ঠোঁট টিপে হাসলো, হেসেই উঠে বসলো। বসতে বসতে বলল, যার জন্য পাঠিয়েছে সে আর যাই হোক আমি না, রং নাম্বার। তবে এসছেন যখন চলেন। রিক্সাওয়ালা আর মাথা ঘামালো না। তার রং নাম্বার হয়নি সে জানে। 10 বছরের উপরে রিক্সা চালায়। ছেলে মেয়েদের এর আগে অনুরাগের রং নাম্বার তার ভালো করেই জানা। আর ভাইজান ভালো করে বলেছে, পুলিশের ড্রেস পরা লম্বা মাইয়া। আশেপাশে এরকম আর কয়েকজন আছে নাকি? সে আপন মনেই এগুলো। অবশ্য ভয় একটু পেয়েছিল, মাইয়া মানুষ মানেই বিপদ, তাও আবার পুলিশ, এ তো মহা বিপদ। রেমি রিক্সায় যেতে যেতে আবারও সাব্বিরের সাথে দেখা হলো। সে মোড়ে একদল ছেলেদের সাথে দাঁড়িয়ে আছে। সবাই তার সমবয়সী, বন্ধু বান্ধব হয়তো। তার মধ্যে সেই দিনকার মোটুও আছে। সাব্বির অবশ্য আর তাকায়নি, তবে মোটু হাঁ করে তাকিয়ে আছে। সে সম্ভবত এখানে তাকে আশা করেনি। রিমি হেসে ফেলল, খিলখিলানো হাসি। নায়ক নায়িকেরা ধাক্কা খায় নায়কের সাথে। তার কপাল তো আবার সোনা দিয়ে বাঁধানো, তাই সে খেয়েছে এক পেট মোটা তরমুজের সাথে। রিমি হাসতে হাসতে সোজা হয়ে বসলো। সে খেয়ালও করেনি সাব্বিরা সেলুনের দোকানের সামনে দাঁড়ানো। তার খিলখিলানো হাসির দিকে আরেকজনও তাকিয়ে আছে, তবে আরশিতে। আর সে হাসি দেখে তার ঠোঁটের কোণেও হাসি। ওই কেসটার কি খবর ম্যাডাম? মিথিলা ভ্রু কুচকে বলল, কোন কেস? ওই যে বাথরুমের। ও, ওটা তো শামীম স্যার হ্যান্ডেল করছে। তুমি তো নতুন তাই জানো না, শামীম স্যারের সব কাজ হচ্ছে পেটে পেটে। এমনভাবে থাকে যেন কিছুই করছে না, পরে ফট করে একেবারে গলা চেপে ধরে। কেন বলো তো? এমনি শামীম স্যার কি এসছে? না, তিনি আবার আরামপ্রিয় মানুষ। 12টার আগে তার চেহারা দেখবে না। তার মধ্যে আজকে আবার রাতের হোটেলে রেড মারতে যাবে। শামীম স্যার? আরে না, শামীম স্যার যাবে কেন? যাবে তো কামরুল স্যার। তো তো আবার কি? রিমি কনফিউজড হয়ে তাকিয়ে রইল। বলে কি? মিথিলা হাসলো। এই মেয়েটা তার খুবই পছন্দ। যা বলা হয় মন দিয়ে করার চেষ্টা করে। সরল ভাবটা এখনো যায়নি। অবশ্য এই সরল ভাব বেশি দিন থাকবে না। এমন এক লাইনে এসেছে, এখানে সরল বলে কোনো কিছুই নেই। রিমি, জি ম্যাডাম। আজকে রাতে আর কোনো কাজে টাজে যেও না, যত তাড়াতাড়ি পারো বাসায় চলে যেও। কেন ম্যাডাম, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। রিমি চোখ তুলে তাকালো। সে বুঝতে পারছে না। মিথিলা আবারও হাসলো, তবে এবার হাসিটা অন্যরকম। সে সেই অন্যরকম হাসি নিয়েই বলল, সব কাজের মধ্যে ভালো মন্দ আছে রিমি, তবে আমরা যে পেশায় আছি সেখানে ভালো বলে কোনো শব্দ নেই। আছে দুটো শব্দ, খারাপ আর বেশি খারাপ। যাদের সাথে কাজ করো তাদের অন্য একটা রূপ আছে। সেই রূপ যত কম জানবে তত শান্তিতে কাজ করতে পারবে। রিমি তাকিয়ে রইল। সে বোঝার চেষ্টা করছে, হোটেলের রেড মানেই মেয়ে, তারা সারা রাত থানায় থাকবে। রিমি আর ভাবতেই পারল না। সে এক পলকে মিথিলার দিকে তাকিয়ে রইল। মিথিলা নির্বিকার নির্বিকার ভাবেই ফাইলের দিকে চোখ রেখে বলল, পানি খেয়ে আসো রিমি, এত শখ খাওয়ার কিছু নেই। হোটেল থেকে ভালো মেয়েরা বের হয় না, আর না এখানে কেউ সাধু পুরুষ। যাও, মাথা ঠান্ডা করো। রিমি উঠল। একটু এগোতেই রুমেলের সাথে দেখা। সে চিন্তিতভাবে বলল, কি হয়েছে রিমি? মুখ এমন দেখাচ্ছে কেন? আবার অসুস্থ হয়েছো নাকি? রিমি জোর করে হালকা হাসার চেষ্টা করলো। তেমন কিছু না। আরে কি তেমন কিছু না? চোখ মুখ তো শুকিয়ে এতটুকু হয়ে আছে, ব্যাপার কি? রিমি তাকিয়ে রইল, কিচ্ছু বলল না। পুরুষ শব্দ একটা হলেও তার চেহারা ভিন্ন ভিন্ন। কাল ভেদে আস্থা হয়, ভরসা হয়, ভালোবাসাও হয়, আবার কখনো কখনো জানোয়ারও হয়। রিমি থানা থেকে বের হলো 9টার একটু পরে। শামীম স্যারের সাথে তার একটু কথা ছিল। সে দুপুরেও আসেনি, এসেছে বিকেলের পরে। হয়তো কাজ ছিল। সে বের হয়ে রিক্সা নিল না, আস্তে আস্তে হাঁটল। রাতের ব্যস্ত রাস্তায় হাঁটতে তার ভালোই লাগছে। কোনো তাড়া তো নেই।
বাসায় যেয়ে মোটকা মেরে পড়েই থাকতে হবে। তবে পুলিশের ড্রেসটা গায়ে না থাকলে ভালো হতো। পুলিশের ড্রেসের জন্য লোকে একবার হলেও তাকাচ্ছে। সে অনেকটা পথই হাঁটল, কোনো পথে এসেছে সে খেয়াল করেনি, এখন করলো। সেই ভার্সিটি এলাকা, একটু সামনে এগুলেই তার খালুদের শোরুম। সে এগিয়ে গেল, তাকে দেখে ওবায়দুল রেজাউল দুই ভাই হাসল, মন প্রাণ খোলা হাসি। এই হাসির মধ্যে কোনো ভান নেই। খালু হেসেই বলল, ভাই দোকানে রেড পড়লো নাকি? পুলিশ টুলিশ এসে হাজির? ওবায়দুলও হেসে বলল, সমস্যা নেই রে ভাই, ঘরের পুলিশ, উপর নিচ করে সেট করে ফেলবো, কি বলো রিমি? রিমি হেসে ফেলল, প্রাণ খোলা হাসি। এতক্ষণ মনে হয় যে গুমট ভাব ছিল, তা নিমিষেই কেটে গেল। সাব্বির, নিপা, আয়াস সিএনজি থেকে নামলো। তিনজন এক রিক্সায় আসা সম্ভব না, আলাদা রিক্সা নেবে এত রাতে সাব্বিরের মন সায়ও দিল না, তাই সিএনজিতে আসা। সাব্বির ভাড়া দিতে দিতেই দুজন দৌড়ে গেল। সাব্বির হালকা হাসল। কিছুক্ষণ আগে তার কাছে বাবার ফোন আসলো নিপা আর আয়াসকে নিয়ে শোরুমে আসতে। কেন অবশ্য সে জানে, এটা নতুন না। এই দুই বাদর বাইরের খাবারের পাগল, প্রায়ই এমন খাওয়া দাওয়া হয়। সে অবশ্য এসবের মধ্যে নেই, তার দায়িত্ব শোরুম পর্যন্তই। সে দরজা ঠেলে ভেতরে আসলো। এসে অবাক হলো, রিমি বসে আছে, হেসে সে বাবা চাচার সাথে কথা বলছে। এ মেয়ে সত্যি চাকরি করছে তো নাকি? যখন তখন এখানে ওখানে। সাব্বির তাদের সামনে গিয়ে দাঁড়ালো। রিমি ফিরে তাকালো, তাকিয়ে হালকা হাসলো। সাব্বির থমকে গেল। কোনো এক কারণে সেই প্রথম থেকেই তারা দুজনই কেন জানি স্বাভাবিক হতে পারছে না, অথচ অস্বাভাবিক হওয়ার কিছুই নেই। এই প্রথম রিমি তার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই হাসল। সে পারছে না কেন? ওবায়দুল সাব্বির দিকে তাকিয়ে বলল, আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি, তুই যাবি? সাব্বির কিছু বলবে তার আগে আয়াস বলল, সাব্বির আয়াসের মাথায় থাপ্পড় মারল। বাকি সবাই হাসলো, আর সবাইকে অবাক করে দিয়ে সাব্বির বলল, সে যাবে? রিমিবাদে সবাই বিস্ময় ভরা চোখে তাকালো। তাকাবেই না কেন? সূর্য আজকে কোন দিকে অস্ত গেছে? সাব্বির বড় একটা শ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমরা না চাইলে যাব না। রেজাউল সাথে সাথে বলল, আরে চাইবো না কেন, যাবি সেটা তো ভালো কথা। চল চল, রাত আবার বেশি হলে তোদের চাচি বিরিয়ানি খাওয়ার স্বাদ ঘুচিয়ে দিবে। তুমি সব সময় এমন করো চাচ্ছু, দু একদিন দেরি হলে কি হয়? নিপা মুখ ফুলিয়ে বলল, এই মুখ ফোলানি চাচির সামনে ফোলাস, তারপর দেখা যাবে কেন এমন করি। নিপা ভেঙচি কাটলো। সবাই আবারও হাসলো। ধীরে ধীরে হেসে ধীরে ধীরে বেরোলো। হোটেলে এসে বসতেই রিমি এক অকাজ করে ফেলল। সে নিপা আয়াস বসেছে এক সাইডে, বাকি তিনজন বসেছে আরেক সাইডে। সাব্বির পড়েছে একদম তার বরাবর, আর এই বরাবরের জন্য পা মেলতেই সাব্বিরের সাথেই ঠোকাঠুকি হয়ে গেল। সে ফট করে পা গুটিয়ে নিল। সাব্বিরের মধ্যে অবশ্য কোনো ভাবান্তর হয়নি, এমনকি তার দিকে তাকায়ও নি। যাক বাবা, বেঁচেছে, হয়তো বুঝতে পারেনি কে দিয়েছে। তা না হলে যে বান্দা চোখে মুখে আগুন এনে বলতো, পা ধোয়া তো তোমার মেয়ে, যদি না ধোয়া হয় তবে এক্ষুনি আমার পা ধুয়ে দেবে, এক্ষুনি মানেই এক্ষুনি, তা না হলে তোমার বিরিয়ানি খাওয়া বন্ধ, যত সব অপদার্থের দল। সে মনে মনে হাঁপ ছেড়ে ভালোভাবে পা গুটিয়ে বসলো। বসেই সাব্বিরের দিকে আবার তাকালো। সে চোখ মুখ কুঁচকে বসে আছে। এতই যখন সমস্যা, কোন দুঃখে এসেছে কে জানে। এর দুঃখে না আবার তার নিজেরই খাওয়া বন্ধ হয়ে যায়। এত দুঃখ দেখার রিমির অবশ্য সময় হলো না। বিরিয়ানি হাজির। সে খাওয়া খানদানি লোক। বিরিয়ানি সুস্বাদু গন্ধে রিমি হুশ জ্ঞান সব হারিয়ে গেল। সে দিন দুনিয়া ভুলে আয়েশ করে খাওয়া শুরু করলো। আর যখন হুঁশ এলো তখন সে থমকে মূর্তি মানব হয়ে গেল। সে সাব্বিরের পায়ের উপর পা তুলে আরামসে খাচ্ছে। আল্লাহ গো, খিদে বানাইছো, সব কিছুই তো একটু একটু করে দিছো, সাথে একটু আক্কেল দিলেও তো পারতে, তা না হলে অন্তত এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। সে ঠকিল। মুখের বিরিয়ানি নিচের দিকে নামানোর ব্যর্থ চেষ্টা। বিরিয়ানি তো নামলই না, গলার কাছে তলা পাকিয়ে রইল। সে কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস নিল, নিয়েই আর চোখে সাব্বিরের দিকে তাকালো। সে তার স্বভাব মতো রাজকীয়তা বজায় রেখেই খাচ্ছে।
বিশেষ কোনো পরিবর্তন তার মধ্যে দেখা গেল না। রিমি মনে মনে আবারও হাঁপ ছাড়ল। যাক বাবা, এবারও মনে হয় বেঁচেছি। সে পানি খেতে খেতে আস্তে করে পা সরিয়ে নিতে চাইল। তখনই সাব্বির ফট করে তার পা দিয়ে রিমির পা চেপে ধরল। রিমি থমকে গেল। আগে বিরিয়ানি ছিল, এবার পানিও আটকে গেল। সাথে সাথেই তার কাশি শুরু হয়ে গেল। কাশতে কাশতে তার দম বেরিয়ে যাওয়ার অবস্থা। সাব্বির বাদে সবাই তার দিকে তাকালো। নিপা আস্তে আস্তে পেট বুলিয়ে দিল, দিয়েই হেসে বলল, ইস, কেউ তোমাকে খুব মিস করছে, বুঝেছো? তাই তো এমন খাবার আটকে গেছে। আস্তে আস্তে ঢোক গেলার চেষ্টা করো, তাহলেই নেমে যাবে। রিমি আস্তে আস্তে ঢোক গিলে দম ছাড়ল। কাশি থেমেছে, গলা নাক জ্বলছে। সে আবার গ্লাস নিয়ে হালকা পানি খেলো। খেয়ে মনে মনে বলল, কেউ মিস করেনি গো, তোমার ভাই তলে তলে টেম্পু চালাচ্ছে। আবার দেখো কোনো হেলদোল নেই, কি নির্বিকার স্বাভাবিকভাবে খাচ্ছে। আমার এত মহামূল্যবান পা চেপে আরামসে খাচ্ছে। কে বলবে সে ভেবেছিল ভদ্রমার্কা ছেলে, এখন তো দেখা যায় মিচকা শয়তান। বলেই রিমি পা সরানোর আরেকবার বৃথা চেষ্টা করলো। ফলাফল আরও শক্তভাবে চেপে ধরল। রিমি ঠোঁটের ঠোঁট চেপে বড় একটা শ্বাস ফেলল। মানছি ভুল, একটু পা উঠিয়েই ফেলেছি, তাই বলে এমন ভর্তা বানাতে হবে? আয়শা খাটে হেলান দিয়ে বসলো। মাথাটা আজকাল প্রায় সময় টিপটিপ করে। শরীরের অবস্থাও ব্যাঠিক। স্কুল থেকে ফিরলেই ছেড়ে দেয়, কিছুই আর ভালো লাগে না। প্রেশারও থাকে সব সময় হাই। আগে গ্যাস্ট্রিক ছিল, এখন আলসারের দিকে গেছে। হালকা পাতলা খেলেও বুক জ্বালা পোড়া করে। অবশ্য তাকে দেখে বোঝার উপায় নেই রোগ ভেতরে ধরেছে, বাহিরটা ঝলমলে। সে খাটে মাথা রেখে চোখ বন্ধ করলো। তখনই দরজায় টোকা পড়ল। সে দীর্ঘশ্বাস ফেলে চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, দরজা খোলাই, এসো। বলেই মাথা তুলে অবাকই হলো। রিমি দাঁড়িয়ে আছে। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছে? সে উঠে বসলো। সে ঠিক জানে তার মেজাজের পারদ এখন আকাশ ছুবে। রিমি সোজা তার সামনে এসে দাঁড়ালো। সোজা আসলেও তবে দাঁড়ালো বাকিয়ে। শরীর আর নজর দুটোই অন্যদিকে, যেন এদিকে তাকালে অন্ধটন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে ধরল। আয়শা হাতের দিকে তাকিয়ে বলল, এসব কি? টাকা। সেটা তো আমিও দেখছি। তাহলে তো ভালোই। ফাজলামি করছো? রিমি এবার ফিরে তাকালো। ফাজলামি করব কেন? আপনার সাথে কি আমার ফাজলামি সম্পর্ক? এটাই জানতে চাচ্ছি, যেহেতু সেরকম সম্পর্ক নেই, এসবের মানে কি? আমি এখানে থাকছি, খাচ্ছি, একটা খরচ তো অবশ্যই আছে। যেহেতু চাকরি করছি, তাই আমি চাচ্ছি কিছুটা হলেও দিতে। কেন? যাতে আপনার বোঝা মনে না হয়। টাকা দিলেই যে মনে হবে না, এটা ভাবছো কেন? রিমি চোখ ফিরিয়ে নিল। তার চোখে পানি এসেছে। সে ভেতরে ভেতরে চেষ্টা করলো পানি ফেরানোর। এটা অবশ্য সে খুব ভালো পারে। লাস্টবার কবেই তার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে তার মনে পড়ে না। সে ঠিক করেছে সে কাঁদবে না। যারা তাকে কষ্ট দেয় তাদের জন্য অবশ্যই না। তার কাছে তার চোখের পানি মূল্যবান। তার যখন কোনো প্রিয় মানুষ হবে, সে একমাত্র তার জন্যই কাঁদবে। সে আবার তাকালো। এবার আর চোখে পানি নেই, শুষ্ক, প্রাণহীন। তাকিয়েই তেজের সাথে বলল, আপনার কিছু মনে হওয়া না হওয়াতে আমার কিছু যায় আসে না। বলেই এগিয়ে বেড টেবিলের উপরে টাকা ঠাস করে রাখলো, রেখে যেতে নিল। আয়শা ঠোঁটে ঠোঁট চেপে ডাকলো, রিমি। রিমি ফিরে তাকালো। এগুলি নিয়ে যাও। রিমিও তার মতোই কঠিনভাবে বলল, না। তুমি কি জানো তুমি রাগে জেদি আর অসম্ভব বেয়াদব একটা মেয়ে? জানি, মা বাবা ছাড়া এতিম সন্তান। এরকম হব এটাই তো স্বাভাবিক। বাবা মার ছায়ায় থাকলে অবশ্যই আপনার মতো সভ্য, ভদ্র, নম্র হতাম। আয়শা মনে মনে রাগ দমানোর চেষ্টা করলো। সে ভালো করে জানি এই মেয়েকে কিছু বলে লাভ নেই। একবার যেহেতু বলেছে টাকা দেবেই, সে দেবেই। তার বাবাও মাসে মাসে তার জন্য টাকা পাঠায়। প্রথম নামমাত্র দিলেও এখন ভালোই দেয়। এই মেয়ে যখন ঝুলেছে তখন থেকে আরও ওই টাকায় হাত দেয় না, এমনকি কাউকে দিতেও দেয় না। ব্যাংকে জমা হতে হতে এখন বিশাল একটা অ্যামাউন্ট হয়েছে। তবুও এই মেয়ে নির্বিকার। মা একবার জোর করে কিছু টাকা তুলল। এই মেয়ে গায়ে
গায়েব তো গায়েব। 3 দিন পরে তাকে পাওয়া গেল আমাদের 2-3 গ্রাম পরে এক মসজিদের পাশে, এক ভিক্ষুকের সাথে। এলোমেলো চুল, ধুলোবালিতে ফ্রক মাখামাখি। সে আসবে না, আসবে না মানে আসবে না। ভিক্ষুকের পা ধরে এই চিৎকার, সে মরে গেলেও ওই বাসায় আর যাবে না। কি যে একটা অবস্থা! এরপরে কেউ আর ভুলেও ওই টাকায় হাত দেয়নি। বাবা জীবিত থাকতেই এমনভাবে ব্যবস্থা করে রেখেছেন যেন রিমি ছাড়াও ওই টাকার কেউ তুলতে না পারে। আর এখন আবার এই টাকার লোভেই তার মা ভাবিরা যেই মেয়ের দিকে কখনো ফিরেও তাকায়নি, তাকেই ছেলের বউ করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন তো আর রিমি ছোট না যে রাগ দেখিয়ে বেরিয়ে যাবে। তাই লেখাপড়া বাদ দিয়ে এমন এক চাকরি নিয়েছে যে অনায়াসেই সে ওই বাসায় থেকে বের হতে পারে। কারণ সে ভালো করে জানতো লেখাপড়া শেষ হোক আর না হোক, জোর করে হলেও তাকে বিয়ে দেওয়া হতো। তার ভাগ্য এই মেয়ে বরাবরই খারাপ। বের হয়েও যেতে পারেনি। পোস্টিং পড়েছে তো পড়েছে এখানে, তাই না চাইতেও তাকে এখানে থাকতে হচ্ছে। আর সে ভালো করেই জানে সুযোগ পেলে যে কোনো সময় এই মেয়ে তার পোস্টিং অবশ্যই চেঞ্জ করবে। আয়েশা আবার চোখ বন্ধ করে খাটে মাথা রেখে আস্তে আস্তে করে বলল, তোমার ভাগ্য ভালো তুমি আমার মেয়ে না। আমার মেয়ে হলে ঠাটিয়ে থাপ্পড় মেরে তোমার সব ঢং আমি বের করে ফেলতাম। রিমিও নির্বিকারভাবে উত্তর দিল। সেভাবে বলতে গেলে আপনার ভাগ্য ভালো। আয়েশা আর কিছু বলল না, আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল। রিমি কিছুক্ষণ তাকিয়ে রইল। এই স্নিগ্ধ কোমল মুখটা তাকে টানে, খুব টানে। এই যে এখন ইচ্ছে করছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে, অথচ এই পাষাণ মহিলার তাকে দেখে কখনো এরকম ইচ্ছে হয়নি, মায়াও হয়নি। তার তো কোনো দোষ ছিল না, তবুও পুরো দুনিয়া মিলে তাকে শাস্তি দিয়েছে। রিমি আর দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে এলো। তার চোখে আবার পানি আসছে। ধুর, এত কিছু আবিষ্কার হচ্ছে, এই চোখের পানি নিয়ে কেউ কিছু করছে না কেন? অন্তত একটা সুইচ তো আবিষ্কার করাই দরকার। ইচ্ছে হলো না অফ, আবার ইচ্ছে হলো অন। রিমি ব্যাংকের ভেতরে এসে ছোটোখাটো একটা ধাক্কা খেলো। অলিদ আশফাক বসে আছে, দক্ষ হাতে টাকা নিচ্ছে। সে এই ব্যাংকে চাকরি করে নাকি? ওই দিনের পরে আর কথা হয়নি। না লোকটা তাকে ফোন দিয়েছে না সে। রিমি ভেবেছিল ফোন দিয়ে বিরক্ত করবে, তবে এমন হয়নি। আর পার্সটাও নেওয়া হয়নি। এখনও এই লোকের কাছে কিছু টাকা ছাড়া ব্যাগে অবশ্য তেমন কিছু ছিল না, তাই রিমিরও অত আগ্রহ নেই। অলিদও রিমিকে দেখলো, দেখে হালকা হাসলো। রিমির ধাক্কা খাওয়াটা সে বুঝেছে, অবশ্য খাওয়ারই কথা। রিমি অন্যদিকে তাকালো। সে এসেছে একটা অ্যাকাউন্ট খুলতে। বেতন টেতন পাচ্ছে, রাখারও তো একটা জায়গা চাই। খরচ করার মতো তো আর তার কেউ নেই। সাথে এসেছে নাদু মামা। রিমি অবশ্য নিজেই বলেছে নাদু মামা খুশি মনে চলে এসেছে, এসে নিজে থেকেই সব করছে। রিমি দাঁড়িয়ে আছে এক সাইডে। আজ রবিবার, তাই একটু ভিড় বেশি। মহু আন্টি অবশ্য সাব্বির ভাইয়ের কথা বলেছিল, সে শুনেও শুনেনি। পরের কথা আর কি বলবে সে, তার নিজেরই হাবভাব ভালো না। কোন সময় আবার অঘটন ঘটিয়ে ফেলে কে জানে। তাই তো লোকে বলে আগুন আর ঘি এক ঘরে রাখতে নেই, কখন না জানি থপ করে জ্বলে ওঠে। তাদের দুজনেরও জ্বলার ঠিক সম্ভাবনা আছে। সাব্বির ভাই অবশ্য স্বাভাবিক, সে আগের মতোই আছে। মাঝে মাঝে ফিরতে রাত হলে নির্বিকারভাবে দরজা খুলছে, টুকটাক কথা বলছে। পরিষ্কারের অ্যাডভাইসও দিচ্ছে। সেই দিন যে পা দিয়ে ঠোকাঠুকি হলো, পা দিয়ে চেপে ধরে আরামসে বিরিয়ানি খেলো, সে ব্যাপার নিয়ে তার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। অবশ্য না দেখাই স্বাভাবিক। দেখতে ঋত্বিক রোশন কত মেয়ের সাথে ঢোকাঢুকি করেছে কে জানে। কিন্তু রিমি, সে তো উথাল পাথাল। সে কি জীবনে কারোর সাথে ঠোকাঠুকি করেছে? এমন না সে প্রেমের প্রপোজাল পায়নি, কিন্তু মন সায় দেয়নি। এখনও যে দিচ্ছে তা না, তবে এই বিশ্ব সুন্দররা সামনে আসলে কেমন জানি সে ঘোরের মধ্যে চলে যায়। সবই রূপের খেল বাবু ভাইয়া, সবই রূপের খেল। হ্যাঁ, তা না হলে সে প্রথম থেকে এমন হচ্ছে কেন? এই যে সে ভাইয়া বলে, এই বাবা পরিষ্কার গির কি জানে? তখন রিমির গলা কাঁপে, বুক ফাটে। আহারে, অথচ এগুলো হওয়ার কথাই নেই। সমীকরণ হওয়ার কথা সোজা, একদম সোজা। তখনই নাদু মামা বিরক্ত মুখে তার সামনে আসলো, এসে বলল, আজকে এসাই ভুল হয়েছে বুঝছো। দুনিয়ার ভিড়, কত টাকা যে মানুষের হইছে
অ্যাকাউন্ট খোলার জন্য লাইন ধরা লাগে। রিমি হালকা হাসলো, হেসে অলিদের দিকে তাকালো। সে তার জায়গা থেকে উঠেছে। যেই স্যার অ্যাকাউন্ট খুলেছে তার পাশে গিয়ে কিছু বলল, বলে আবারও নিজের জায়গায় গেল। আজকে দুনিয়ায় কাস্টমার, কোনো অফিসারেরই দম ফেলার সময় নেই। কিছুক্ষণের মধ্যেই তাদেরও ডাক পড়ল। তারা দুজনেই এগিয়ে গেল। তারা যেতেই স্যার বিনয়ের সাথে বসতে বলল, তারপর হেসে বলল, আপনারা অলিদ ভাইয়ের রিলেটিভ, আগে বলবেন না? বলেই পিয়নকে চা দিতে বলল। নাদু মামা হাঁ হয়ে গেল। বলে কি? সে রিমির দিকে চেপে চাপা সুরে বলল, অলিদকে? রিমি স্বাভাবিকভাবেই বলল, আমি জানি না মামা। তাও কথা, জানবে কি করে? আসলেই তো 2 দিন, মনে হয় অন্য কাউকে মন করেছে। রিমি কিছু বলল না, অলিদের দিকে তাকালো। তাকাতেই চোখাচোখি হলো। থাক, কিছু বলার দরকার নেই, যা মনে হয় করুক, আমাদের কি? আমরা তো আর সেধে আসেনি। রিমি মাথা দোলালো। পিয়ন চা নিয়ে আসলো। নাদু মামা একগাল হেসে চা এগিয়ে নিল। সেধে কপাল এসেছে, ফেলবে কেন? ব্যাংক থেকে রিমি সোজা থানায় আসলো। এসে অবাক হলো, থানায় দুনিয়ার লোকের ভিড়। সে ডানে বামে তাকালো না, সোজা ভিতরে চলে এলো। কোন নেতাকে নাকি মাদক মামলায় আটক করা হয়েছে। তার চাঙ্গপাঙ্গরা থানা ঘিরে রেখেছে। এসব আর নতুন কি করে চালান না করা পর্যন্ত এসব চলতেই থাকবে। সে তার জায়গায় গিয়ে বসলো। বসতেই তার মোবাইলে মেসেজ আসলো। কেমন আছেন রিমি? তিনি মেসেজ সিন করলো না। এখন হাতে এই দুনিয়ার কাজ। সিন করলো রাতে বাসায় ফেরার পথে। ভালো, আপনি? সাথে সাথেই সিন হলো। এতক্ষণ ছিলাম না, তবে এখন মনে হচ্ছে খুব ভালো আছি। রিমি কেন লিখতে গিয়েও লিখলো না। উত্তর কি আসবে সে জানে। সে লিখলো, থ্যাঙ্কস। কেন? রিলেটিভ হয়ে গেলাম, সেই রিলেটিভের অধিকার নিয়ে সুবিধা ভোগ করলাম, তাই। হাসি এলো। সাথে লেখা, মোস্ট ওয়েলকাম ম্যাডাম। রিমিও হালকা হাসলো। আমার পার্স? সেটা আর পাচ্ছেন না। কেন? আমাদের একসাথে এখনও লাটে টেস্ট করা বাকি রিমি। আর বিলিভ মি, আমি সেই সময়টার জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি। রিমি আর উত্তর দিল না, মোবাইল অফ করে রেখে দিল। আজকে সারাদিন সূর্য ওঠেনি। হঠাৎ করেই ঝাঁকিয়ে শীত পড়েছে। রাতের রাস্তাঘাট, আকাশ সব কিছুই অন্যরকম অন্ধকারে ঘিরে আছে। ঘন কুয়াশা চারিদিকে। এই ঘন কুয়াশাকে তার কাছে বিষণ্ণতা মনে হলো, যেন চাদরের মতো গায়ে লেপ্টে আছে। সে সেই লেপ্টে থাকা চাদরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। রিমি বাসায় ফিরে অবাক হলো। এই বাড়ির গেট সবসময় খোলা থাকে, তবে ভেতরটা থাকে বন্ধ। আজকে দুটোই খোলা। ব্যাপার কি? ভেতর থেকে আবার উঁচু কথার শব্দ ভেসে আসছে। ঝগড়া টগড়া লেগেছে নাকি? রিমি চোখে মুখে বিস্ময় নিয়ে এগিয়ে গেল। এই বাসা বলতে গেলে সাব্বির ভাইয়ের ভয়ে মোটামুটি সব কিছু গোছগাছি থাকে। আজকে চিত্র ভিন্ন। পুরো ড্রয়িং রুম এলোমেলো। সে এলোমেলো ড্রয়িং রুমে সব সময়ের মতো হাত পা ছড়িয়ে টিভি ছেড়ে নাদু মামা বসে। আজকে অবশ্য নিউজ চ্যানেল নেই, চলছে মোটে পাতলু। রিমি অবাকের উপর অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দ্বিতীয় তলার দিকে কান সজাগ করল। কথার শব্দ সেখান থেকেই আসছে, অবশ্য কণ্ঠটা অপরিচিত। সে সেই দিকে যাওয়ার জন্য ঘুরতেই পেছন থেকে একজন বলল, হ্যান্ডস আপ। রিমি হাসল। এটা আয়াস। হেসেই বলল, যদি না করি? বোমা ছুড়বো। আচ্ছা, তো ছুড়ো। আয়াস হাসল, হেসে মাথা দিয়ে ইশারা করলো। রিমি অবশ্য এসব কিছুই দেখল না, শুধু দেখল ছোট্ট একটা বাচ্চা তার উপর ঝাঁপিয়ে পড়ল। রিমি এক চিৎকার দিল। এই ছেলে খামচে তার কোমর ধরে ঝুলে পড়েছে। তার চিৎকারে নাদু মামা ঝাড়া দিয়ে উঠল। দোতলা থেকে সবাই দৌড়ে এলো। হায় হায় করতে করতে হাসি নুহাসকে টেনে ছাড়াতে ছাড়াতে বলল, আহারে, মায়াটার মাঝখান থেকে একেবারে ভাঙ্গা ফালাইলো। এইভাবে কাউরে ধরে? কোমরটার মাংস একটু মনে হয় কোমরে নাই গো, সব খুইল্লা লিছে। নিপা আয়াস ঠোঁট টিপে হাসল। নিশা বিরক্ত মুখে বলল, বন্ধ করো তো খালা।
বাচ্চা একটা ছেলে, একটু ধরেছে ননির পুতুল নাকি যে ধরলেই গলে যাবে, যত সব। তারপর রিমির দিকে তাকিয়ে বলল, আর তুমিও মেয়ে, এভাবে কেউ চিৎকার দেয়? ছোট একটা বাচ্চা, এমন ভাব করেছো যেন মাথা টেনে ছিঁড়ে ফেলেছে। নাদু এগিয়ে এসে নুহাসকে কোলে নিল। তার কলিজাটা চিৎকারে সেও ভয় পেয়েছে, চোখে পানি টলমল করছে। নিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলল, এইটুকুতে এই অবস্থা? পুলিশের চাকরি করো কিভাবে? রিমির ঝটকা এখনো কাটেনি, তবু নিজেকে সামলে নিল। সে বুঝতে পারে না তার সব কিছু পুলিশের চাকরিতে গিয়েই কেন শেষ হয়। তার কোমর চলছে। সে কোমরে হাত দিয়ে এক পলক তার খালামণির দিকে তাকালো। সে সিঁড়ি গোড়ায় দাঁড়ানো, নির্বিকার। তারপর নিসার দিকে তাকালো। আচ্ছা, এই হলো নিসা। 1 বাচ্চার মা হলেও রূপের কোনো কমতি দেখা গেল না। তবে রূপ বাবা মায়ের পেলেও বাবা মায়ের গুণ যে বিন্দুমাত্র নেই তা বুঝতে তার 1 সেকেন্ডও লাগলো না। সে জোর করে একটু হেসে বলল, সরি আপু, সব কিছু এত তাড়াতাড়ি হলো কিছুই বুঝতে পারিনি। নিসা উত্তর দিল না, বিরক্ত মুখে চলে গেল। নাদু মামাও তার কলেজাকে নিয়ে তার জায়গায় ফিরে গেল। এগিয়ে এলো মহু আন্টি, মাথায় হাত রেখে কোমল সুরে বলল, কিছু মনে করো না, বাচ্চা মানুষ, বোঝেনি। রিমি আবারও হাসলো। হেসে এক পলক আয়াসের দিকে তাকালো। সে এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। তারপর মহুয়ার দিকে তাকিয়ে বলল, আমি কিছু মনে করিনি আন্টি, হঠাৎ হয়েছে তো তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। মহুয়াও হাসল। হেসে হাত ধরে টেনে বলল, আসো তো, রুমে গিয়ে দেখি ভাজেলটাই কি করছে। মলম টলম লাগবে নাকি কে জানে, খামচির দাগ আবার সহজে যায় না। রিমি আর কিছু বলল না, নিঃশব্দে এগিয়ে গেল। যেতে যেতে আয়াসের দিকে আবারও তাকালো। তার মুখে এখনো দুষ্ট হাসি। তার হাসি দেখে রিমি মনে মনে বলল, মটকা বাদর, বোমা ছুঁড়েছিস না? হ্যাঁ, সময় আসতে দে, আমি তো ছুড়ব নিউক্লিয়ার বোমা। শুধু তুই না, তোর পুরো পরিবার। রিমি ফ্রেশ হয়ে রুমেই রইল। আজকে সে তাড়াতাড়ি এসেছে। আরামসে একটা বই পড়া যায়। তার বই পড়ার নেশা আছে, বলতে গেলে অনেক। ক্লাস 9 থেকে তার এই নেশা। নিজে বই কেনার মতো টাকা তার কখনো ছিল না। তবে আশিক ভাইয়ের বইয়ের এক রাজ্য আছে, আর সেই বইয়ের রাজ্যে সে চলে যেত অনায়াসেই। আশিক ভাই কখনো কোনো বারণ বা রাগ করেনি। এই যে তার রাজ্য থেকে এক গাদা বই বিনা অনুমতিতে নিয়ে এসেছে, কোনো অভিযোগও নেই। সে বই পড়তে পড়তে বলতে গেলে এক প্রকার ঢুকে গেছে। তখন হাসি খালা আসলো। তার হাতে চা, হালকা নাস্তা। সেই নাস্তা বেড টেবিলে রাখতে রাখতে বলল, ব্যস্ত নি আম্মা? রিমি হেসে উঠে বসলো। বই পড়তে পড়তে খাটে গড়াগড়ি খাওয়া তার অভ্যাস। বসে তো ভদ্রভাবেই, কখন যে ওলটপালট হয়ে যায় কে জানে। সে উঠে বসে বলল, একদম না, বসুন খালা। দুভ্রু উঁচু করে হাসি খালা বসলো। তার এমন ভাব বসলো খুব অনিচ্ছা নিয়ে। তবে রিমি ভালো করেই জানে এখন সে গরমাগরম খবর পাবে। রিমি হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। কাপ থেকে কিছুটা চা পিরিচে ঢেলে কাপ হাসি খালার দিকে বাড়িয়ে দিল। এভাবে বাড়িয়ে দিত তার নানা। ছোটবেলায় তার কোনো মধুর স্মৃতি নেই, তবে নানার সাথে কিছু সুন্দর মুহূর্ত আছে। তার এই ছোট্ট জীবনে পুরো পৃথিবীতে বিনা স্বার্থে মাথায় ভরসার হাতটা রেখেছে মাত্র 3 জন। প্রথম তার নানা। স্নেহ ভালোবাসা বলতেই রিমি যা কিছু যতটুকু বুঝেছে তা তার সবটুকুই নানা। 2 সাব্বির ভাই, অবশ্য এক মুহূর্তের জন্য। তবু আজকাল মানুষের দুঃখ মানুষকে আর কতটুকুই বা ছুঁতে পারে। সাট কেটে যেতে পারলেই বাঁচে। তবে সাব্বির ভাই, কিছু কিছু মানুষ আছে না, হঠাৎ করে আসি আবার হঠাৎ করে চলে যায়। মধ্যে থাকে ছোট্ট একটু মুহূর্ত, অনাকাঙ্ক্ষিতভাবে। সাব্বির ভাইয়েরটাও তার জীবনে তেমনই। সাব্বির ভাইয়ের হয়তো মনেও নেই 10-11 বছরের আগের কথা, তবে রিমি ভুলেনি। কিছু কিছু জিনিস ভোলা যায় না। অবশ্য সে কখনো কোনো কিছু ভুলেও না, কারোটাই না, সেটা ভালো হোক কিংবা মন্দ। আর তৃতীয়জন, রিমি চায়ের কাপ হাতে নিয়ে আনমনে বসে রইল। হাসি খালা স্বাভাবিকভাবেই সে কাপ নিল, যেন এভাবে তারা প্রতিদিনই বসে আড্ডা টাড্ডা দেয়, ভাগাভাগি করে চা বিস্কুট খায়।
নিচে তো চেঁচামেচি কেন খালা? কিসের চেঁচামেচি? দরজা লাইছে। ভালোভাবে কথা বললেও মনে হয় মারামারি লাগছে গো। একেবারে আমার ডুপ্লিকেট। আম্মা? আরে তোমার খালামণির হাউরি ছিল আস্ত একটা খাটাস। পুকুরের ঠান্ডা পানির লাহান বড় ভাবি জ্বালায়া রাখছেনি কিছু। কওনা মানুষ ময়রা ভূত হয়ে যায়, রাইখা যায় রক্ত। এই নিশা হয়েছে সেই খাটাইস্টারির রক্ত, যা রাইখে আরামসে উপরে গিয়ে বৈশা বৈশা তামাশা দেখতাছে। রিমি হালকা হাসলো, পিরিচ এগিয়ে নিয়ে চায়ের চুমুক দিল। হাসি খালার চায়ের হাত ভালো, খেয়ে তৃপ্তি পাওয়া যায়। বড় আব্বার জন্য মায়া দেখতে হইব, তারে জানাইল না কেন? এর লেখায় দৌড়াইছে, পুরো বাড়ি মাথায় কইরে নাচাইতাছে। মেয়ে দেখা হচ্ছে নাকি? হ। সাব্বির ভাই রাজি? হ, তার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নাকি? তারে জোর কইরা কিছুই কওয়া যায় না, কখনো না। মল্লাল্লা পোলা, হ্যাঁ গো, আবার জেদ থাকে বেশি, বড় আব্বারও বেশি। লয় বড় আব্বা ভালো পোলা। রিমি ভ্রু কুচকে গেল। মইল্লাল্লা কি খালা? আহারে, মল্লাল্লা বুঝে না, যাদের আগে ভাই বোন মরে। মহুয়া আন্টির বাচ্চা মারা গেছে নাকি? হ, বড় আব্বার আগে মারা গেছে, 2 দিন আসিল। কি চান্দেন টুকরা যে চলো, আহারে। রিমি কিছু বলল না, সে আবারও চায়ের চুমুক দিল। আর কি এইদিকে নিশা, সে তার এক ননদের আনতে চায়। এখন না, সে আগে থেকে ওই মাদারিরে তো দেহই নাই। ধব ধবে ধলা মুরগি, মার্বেলের মতো সাইজ, নিশার মতনই শয়তান। এই বাড়ি আইলেই মৌমাছির মতো বড় আব্বার আশেপাশে ঘুরঘুর করে। ঘুরঘুর করার মতোই তো তোমার বড় আব্বা খালা। সেই মেয়েকে আর দোষে লাভ কি? রিমি মনে মনে বলল, তবে মুখে বলল, সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। বড় আব্বা চাকরির পরে বড় ভাবিরে বিয়ার জন্য উঠা পেটা লাগছে। তখন নিশা তার ননদের প্রস্তাব রাখলো, কিন্তু গিট্টু বাজাইলো বড় আব্বা। সে সোজা বলল। রিমি নড়ে চড়ে বসল। এতক্ষণে এসেছে কাহিনীতে টুইস্ট। আনিকাকে? বড় আব্বার ফ্রেন্ড। ও, তারপর? সেটাও বাদ। রিমি অবাক হয়ে বলল, ও মা, কেন? কি জানি। সব যখন ঠিকঠাক, তখন আবার বড় আব্বা এসে সোজা কইল, এই বিয়া হইব না। হইব না মানে হইব না। কেন? তা তো জানি না আম্মা। পরে অন্য জায়গায় মেয়ে দেখা হইল। এটা হয়, ওটা হয় না, ওটা হয়, এটা হয় না। তার মধ্যে আবার আব্বায় পিসপাসানি। পরে বড় ভাবি হাল ছাইরেই দিল। রিমি বিজ্ঞের মতো মাথা ধুলালো, দুলিয়ে বলল, আচ্ছা। যেন সব বুঝে ফোড়ো ফোড়ো হয়ে গেছে। আসলে তা না, সব আরো জট পাকিয়ে গেছে। বলেই হাসি খালা উঠল। দুদণ্ড বসার তার সময় কই, তয় এই আম্মার লগে কথা বলতে তার ভালোই লাগে। খুব মনোযোগ দিয়া শুনে, তা না হলে কামেল বেটির কথা দাম দেয় কে? সে উঠতে উঠতে বলল, এই বাড়ির পোলাগো বিয়ের ভাগ্যই খারাপ। 30-এর আগে কেন জানি বিয়াই করতে পারে না। বড় ভাইও করলো দেরিতে। দেরিতে হোক আর যাই হোক, বড় বউটা পাইছে মনের মতন। আর ছোট ভাই তো ছোট ভাই, বিয়ে করে না করে না, এমন এক জায়গায় গিট্টু ধরলো, যার মুখে এই জন্মে হাসি দেখলাম না। রিমি হাসি খালার দিকে তাকালো, ভ্রু উঁচিয়ে বলল, সেটা তো আপনার মুখেও দেখি না খালা। জায়গার বদনাম করছেন কেন? শুনো আমার কথা, দিলে নিয়ে নাও আম্মা। আমি আর এখানে কি এক হইলাম? জীবন আমার পুরো কায়লা পাতিল। পরের বাড়ি থাইকা ঘষতে ঘষতে জীবন শেষ। হ্যার মতো জীবন, হ্যার মতো স্বামী সোহাগী হইলে 2 ঠোঁট আর এক করতাম না, ভ্যাটকায়াই থাকতাম।
রিমি আবারও মাথা নাড়ল। কথা আসলে সত্য বলেই খালাও আফসোসের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ল, নেড়ে বলল, বিয়া তো আমারও হয়েছিল, বুঝনি আম্মা, তুই ঠিকই নাই। আরেক বেটি লইকে ভাগছে বইলেই তো বাঁচলো, তা না হলে হালার পুতের মেন পাট সেচতে ভর্তা বানায় ফেলাইতাম, হাসির লগে বাট পারি। রিমি এবার হেসেই ফেলল। হেসে তার গড়াগড়ি খাওয়ার অবস্থা, আর কত মাথা নাড়বে। হাসি খালা অবশ্য তার গড়াগড়ির দিকে ফিরেও তাকালো না। সে ভাবুক মনে চলে গেল। হাতে তার এখনো চায়ের কাপ, সে চুমুক দিতে দিতেই এগিয়ে গেল। অতি দুঃখে মানুষ মদে চুমুক দেয়, হাসি খালা মনে হয় চা দিয়ে কাজ চালাচ্ছে। রিমি কিছুক্ষণ একা একাই বসে বসে হাসলো। হেসে সে তার রাখা পিরিচের শেষ চাটকেও চুমুক দিল। তাহলে এই ব্যাপার, ছ্যাঁকা খেয়ে বাবা পরিষ্কার গিয়ে ব্যাকা হয়ে গেছে। তাই তো বলি, দেখতে দেখতে বেড়া তো কম হলো না, এখনো ছাদনাতলায় যায়নি কেন বাছা? আহারে, এত সুন্দর মানুষটারেও কেউ ছ্যাঁকা দিতে পারে, দুনিয়া আর কিছু বাকি রইল না। অনেক কষ্টে রিমি কম্বলের ভেতর থেকে মাথা বের করলো। আজ ঝাঁকিয়ে শীত পড়েছে, যাকে এক কথায় বলে হাড়ে কাঁপুনি টাইপ। আর শীত এমনিতেই বেশি, আর এই হাড়ে কাঁপুনি শীতে কম্বলের নিচ থেকে মাথা বের করা যুদ্ধ জয় করা সমান। আর এই যুদ্ধ জয় করতে হলো মোবাইলের কারণে। সেটা বেজেই চলেছে। এত সকালে কার এত দরকার পড়লো রিমিকে? সে কোনো রকম হাত বাড়িয়ে মোবাইল টেনে কাছে আনলো। অলিদ আশফাক। সে অবাক হলো। ফোন তো আবার এত সকালে? বাজে কয়টা? সে মোবাইল স্ক্রিনের উপরে সময় দেখলো 7টার একটু বেশি। না, অত সকালও না। মেসেজে আজকাল টুকটাক হাই হ্যালো টাইপ কথা হয়, তবে ফোনে আর হয়নি। হঠাৎ এই সময় ব্যাপার কি? সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে এক মহিলা কোকিলের মতো মিষ্টি সুরে বলল, হ্যালো, কে বলছেন? রিমি ভ্রু কুচকে গেল, বলল, আপনি কে? আমি তো কেউ না, এই ফোনের লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্ঞান নেই। আমরা ধরাধরি করে পাশের এক হসপিটালে এনেছি। কতক্ষণ বসে থাকবো? কাউকে তো জানানো দরকার, তাই সামনে যে নম্বরটা পেলাম সেটাতেই ফোন দিলাম। আমারটা সামনে ছিল নাকি? না, 2 নম্বরে। প্রথমজন ফোন ধরেননি। ও, পুলিশকে বলেছেন? ওমা, পুলিশ পাবো কোথায়? এটা কি বিদেশ? অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে পুলিশ এসে হাজির হবে? তাও ঠিক। আপনার কাছেই রাখেন, আর এখন পারলে তাড়াতাড়ি আসেন। আমি বাসায় বাচ্চা রেখে আসছি। বাচ্চা রেখে আসছেন কেন? আল্লাহ, আপনি তো খুব ফাউল প্যাচাল পারেন। আপনার আত্মীয় অজ্ঞান হয়ে হসপিটালে, আপনার তো কোনো গর্জন দেখছি না। তাড়াতাড়ি আসেন তো, অ্যাড্রেস আমি পাঠাচ্ছি। রিমির মধ্যে তাড়াতাড়ি কোনো রেশ দেখা গেল না। সে ধীরে ধীরেই উঠল। কাকের বাসার চুল হাত দিয়ে টেনে টেনে চান্দি বরাবর একটা খোপা করলো। ফ্রেশ হলো। সে খোপার উপরে টেনে টেনে টুপি চাপালো। হাতে পায়ে মোজা, সোয়েটার, তার উপরে আবার চাদর জড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। কিচেন রুমে টুকটাক শব্দ হচ্ছে, তাছাড়া পুরো বাড়ি নীরব। এখনও সবাই ঘুম থেকে ওঠেনি। সে বের হয়ে এলো নিঃশব্দে। বাইরের গেটের সামনে এসে পকেট গেট খুলতে যাবে, তখনই তার ফোন বাজলো। আবার আননোন নাম্বার। আবার কে? সে বিরক্তি নিয়ে রিসিভ করলো। আর রিসিভ করতে কোনো ভূমিতা ছাড়া ওপাশ থেকে দুটো শব্দ ভেসে আসলো। কোথায় যাচ্ছ? নাম্বারটা অজানা হলেও রিমি বুঝতে পারলো কে। সে পেছন ফিরে দোতলায় তাকালো। এইবারই সাব্বির ভাইয়ের রুমটাই একেবারে এই সাইডে। এই গেট দিয়ে কে আসলেও কে গেল পুরোটাই দেখা যায়। সেও ডানে বামে গেল না, স্বাভাবিকভাবেই বলল, অল কেয়ার হসপিটালটা কোন দিকে সাব্বির ভাই? সাব্বির একটু থমকালো। ভাই শব্দটা কেমন জানি তার কানে লাগলো, অথচ লাগার কোনো কারণ নেই। সেও রিমির মতো স্বাভাবিকভাবেই বলল, 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। রিমি ফোন কেটে অবাক হলো। এটা সে আশা করেনি। সে ফোন কেটে গেট খুলে বাইরে আসলো। সে ভেবেছিল রিক্সা করে যাবে। রিক্সাওয়ালার কাছে ঠিকানা বললে তারা অনায়াসেই সব জায়গায় নিয়ে যেতে পারে। এখন কি করবে ঠিক বুঝতে পারছে না। রিক্সা দাঁড় করাবে কি করাবে না। অবশ্য দাঁড় না করালেও সমস্যা নেই,
এই সময় কেজি স্কুলে বাচ্চাদের মায়েরা আসা যাওয়া করে, তাই রিক্সার অভাব নেই। তাই যে নিয়ে যাবে সেই এসেই ব্যবস্থা করুক। সাব্বির 2 মিনিটের মধ্যেই বের হলো, হাত দিয়ে রিক্সা থামালো। থামিয়েই নিঃশব্দে উঠে এক সাইডে চেপে বসলো। রিমি শুধু গোল গোল চোখে তাকিয়ে তাকিয়ে দেখলো, মনে মনে বলল, এক রিক্সায় যাবে নাকি? রিমি ঢোক গিলে এগিয়ে গেল, মনে মনে বলল, আল্লাহ চোখ, হাত, পা, মুখ, নিয়ত সব কন্ট্রোলে রাখার তৌফিক দিও। সে এক প্রকার নিজেকে টেনে টুনে রিক্সায় উঠালো। পায়ে তার চটি স্যান্ডেল, তার মধ্যে আবার মোজা। উঠতে বেশ বেগ পেতে হলো। অথচ এই বান্দাকে দেখো, টি শার্টের উপরে শুধু একটা পাতলা জ্যাকেট, তাও বুক খোলা। শীতে মরবে তাও ভাব ছাড়বে না। সাব্বিরও রিমির কর্মকাণ্ড সব তাকিয়ে তাকিয়ে দেখল। তার মনে হলো আজ তার জীবন সার্থক। এমন এক জোকার দেখার জন্যই এতদিন সে নির্দ্বিধায় বেঁচেছিল। রিমি উঠে চেপে চেপে বসার চেষ্টা করলো, অবশ্য তেমন লাভ হলো না। দুজনেই উঁচা লম্বা মানুষ, তার মধ্যে সে পুরো প্যাকেট হয়ে এসেছে। আর ঢাকা রিক্সা, সেটা নাই বললাম, না যাইতেও গায়ের সাথে গা লেগেই যাচ্ছে। এত সকালে হসপিটালে কেন? আমিও বুঝতে পারছি না কেন। সাব্বি ভ্রু কুচকে তাকালো, মনে হয় উত্তর পছন্দ হয়নি। প্রফেশনাল ইয়া পার্সোনাল? সেটাও বুঝতে পারছি না। ইয়ার্কি বন্ধ করো রিমি। কেন? তোমার সাথে আমার ইয়ার্কির সম্পর্ক না। ইয়ার্কির জন্য আবার সম্পর্ক লাগে নাকি? সম্পর্ক লাগে বিয়ে করতে, প্রেম করতে, ডট 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 করতে। আচ্ছা, হ্যাঁ, এইটুকু বয়সে এত জ্ঞান রাখতে হয়। কখন কোন জিনিস প্রয়োজন হয়, ঠিক আছে? তোমার মনে হয় না বয়সের তুলনায় বেশি পেকে গেছো? হয়, তবে পেকেই যখন গেছি কি আর করার? কোনো উপায় কি আছে আবার কাঁচা হওয়ার? সাব্বির কঠিন চোখে রিমির দিকে তাকালো। আমি তোমার বয়সে বড়, সম্পর্কেও বড়, তাই নেক্সট টাইম কথাবার্তা চিন্তা ভাবনা করে বলবে। রিমি সভ্য মেয়ের মতো মাথা দোলালো, হালকা এসে বলল, অবশ্যই ভাইয়া। ডোন্ট কল মি ভাইয়া। রিমি ঠোঁট টিপে হাসলো, হেসে বলল, তাহলে কি বলবো? কিছুই বলার দরকার নেই। এটা ভাইয়ার চেয়ে বড় হয়ে গেল না? কিছুই বলার দরকার নেই। তাছাড়া শুনতেও তো অকওয়ার্ড লাগছে। সাব্বি তাতে দাঁত চেপে অন্যদিকে তাকালো, তবে একটু শব্দও করলো না। রিক্সা হসপিটালের সামনে থামতেই রিমি আগে নামলো। নেমে যেতে যেতে বলল,